প্রিয় শিক্ষার্থীরা, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব দশম শ্রেণীর হিসাব বিজ্ঞানের দশম অধ্যায় আর্থিক অবস্থার বিবরণী, তার সৃজনশীল 2। এটার ক দাগে বলা আছে যে নিট বিক্রয়ের পরিমাণ নির্ণয় করো। আমরা জানি সাধারণত নিট বিক্রয় নির্ণয় করতে গেলে বিক্রয়ের সাথে ধারে বিক্রয় যোগ হয় এবং বিক্রয় ফেরত বিক করতে হয়, কিন্তু এই প্রশ্নে শুধু বিক্রয়ের পরিমাণ দেওয়া আছে আর বিক্রয়ের ফেরত বলা আছে। বিক্রয়ের পরিমাণ দেওয়া আছে ক্রেডিট দিকে 4,20,000 টাকা এবং প্রশ্নে বলা আছে ফেরত 12,000 টাকা। ফেরত দেওয়া আছে আমাদের দুইটি, ডেবিটের ফেরতটি হচ্ছে বিক্রয় ফেরত আর ক্রেডিটের ফেরতটি হচ্ছে আমাদের ক্রয় ফেরত। তার জন্য আমরা ডেবিটের যে 12,000 টাকা ফেরত আমরা বিক্রয় ফেরত হিসেবে বিবেচনা করেছি। তাহলে বিক্রয়ের পরিমাণ থেকে যদি আমরা ফেরতের টাকাটা বাদ দিই তাহলে আমাদের কাঙ্ক্ষিত নিট বিক্রয়ের পরিমাণ পেয়ে যাব। তাহলে নিট বিক্রয় পরিমাণ হচ্ছে 4,08,000 টাকা। এই হচ্ছে আমাদের ক দাগের উত্তর। আমরা এখন সলিউশন করবো এটার খ দাগ। খ দাগে বলা আছে যে বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করো। এটা হচ্ছে একটা বিশদ আয় বিবরণীর অংশ। বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করতে গেলে আমাদের প্রারম্ভিক মজুত পণ্য থেকে শুরু করতে হয় এবং সমাপনী মজুত পণ্য দিয়ে শেষ করতে হয়। আর প্রারম্ভিক মজুত পণ্য, সমাপনী মজুত পণ্য, প্রত্যক্ষ খরচ, এই সবগুলোর কাজই আমাদের দ্বিতীয় কলামে করতে হয়। শুধু ক্রয়ের কাজটা আমাদের করতে হবে প্রথম কলামে। প্রারম্ভিক মজুত পণ্য টাকা রেওয়া মিলে স্পষ্ট বলা আছে যে 30,000 টাকা, আর সমন্বয়ে বলা আছে যে 5,000 টাকার সাপ্লাইস প্রারম্ভিক মজুত পণ্যের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে। কোনো একটা আইটেম যদি অন্য আর একটা আইটেমে অন্তর্ভুক্ত থাকে তাহলে আমাদের এটা বিয়োগ করতে হয়, মানে বাদ দিতে হয়। যার কারণে আমরা প্রারম্ভিক মজুত পণ্য 30,000 টাকা থেকে আমরা সাপ্লাইসের 500 টাকা আমরা বিয়োগ করলাম। তাহলে আমরা প্রারম্ভিক মজুত পণ্য বাবদ টাকা পেলাম 29,500 টাকা। তারপরে কাজ করতে হবে ক্রয়ের, আর ক্রয়ের টাকা রেওয়া মিলে স্পষ্ট বলা আছে 2,90,000 টাকা আমরা প্রথম কলামে লিখলাম, কারণ ক্রয়ের কাজটা হয় প্রথম কলামে। ক্রয় থেকে অবশ্যই আমাদের ক্রয় ফেরত বাদ দিতে হবে। ক্রয় হচ্ছে ডেবিট আর ক্রয় ফেরত হচ্ছে ক্রেডিট, যার কারণে আমরা ফেরতের ক্রেডিট টাকাটা আমরা রেওয়া মিল থেকে এনেছি, আর ফেরতের টাকা হচ্ছে 5,000 টাকা লিখলাম। সমন্বয়ে বলা আছে যে সম্ভাব্য ক্রেতাদের মাঝে পণ্য উত্তোলন। আমরা জানি ক্রয় থেকে ক্রয় ফেরত, পণ্য উত্তোলন, পণ্য বিতরণ, পণ্য বিনষ্ট, এগুলো বাদ যায়। শুধু এখানে পণ্য বিতরণই সমন্বয়ে বলা আছে, যার জন্য আমরা পণ্য বিতরণের 6,000 টাকা আমরা বাদ দিলাম। তাহলে এই ক্রয় থেকে আমাদের দুইটা ব্যালেন্স বাদ দিলে আমরা নিট ক্রয় পেয়ে যাব, আর নিট ক্রয়ের পরিমাণ হচ্ছে 2,79,000 টাকা। এটা হচ্ছে আমাদের নিট ক্রয়। নিট ক্রয়ের পরে আমাদের বাকি থাকে প্রত্যক্ষ খরচ এবং সমাপনী মজুত পণ্য, দুইটা কাজ। তাহলে প্রত্যক্ষ খরচ আমাদের রেওয়া মিলে বলা আছে আন্তঃপরিবহন ও আমদানি শুল্ক, দুইটাই শুধু প্রত্যক্ষ খরচ বলা আছে। তাহলে আমরা লিখলাম আন্তঃপরিবহনের টাকা দেওয়া আছে 6,000 টাকা, কিন্তু সমন্বয়ে বলা আছে যে পরিবহন বাবদ 3,000 টাকা বকেয়া রয়েছে, আর বকেয়া প্রত্যেকটা ব্যালেন্সে যোগ করতে হয়, আর অগ্রিম যদি বলা থাকতো তাহলে আমরা মাইনাস করতাম। তাহলে আন্তঃপরিবহনের টাকা দেওয়া আছে 6,000 আর বকেয়া রয়েছে 3,000, তাহলে পরিবহন বাবদ মোট টাকা হচ্ছে আমাদের 9,000 টাকা, আমরা দ্বিতীয় কলামে লিখলাম। তারপর হচ্ছে শুল্ক বা আমদানি শুল্ক। আমদানি শুল্ক রেওয়া মিলে বলা আছে 5,000 টাকা, আর সমন্বয়ে বলা আছে যে অগ্রিম প্রদান করা আছে 1,000 টাকা, যার জন্য আমরা 1,000 টাকা এখান থেকে আমরা বিয়োগ করলাম। এই জন্য আমরা 5,000 থেকে আমরা অগ্রিমের অংশটা 1,000 টাকা বাদ দিলাম, তাহলে আমরা ব্যালেন্স পেলাম 4,000 টাকা। এখন শুধু বাকি রইল সমাপনী মজুত পণ্যের কাজটা। সমাপনী মজুত পণ্য সমন্বয়ে স্পষ্ট বলা আছে 40,000 টাকা, আর তার বাজার মূল্য হচ্ছে 2,000 টাকা বেশি। আমরা সমাপনী মজুত পণ্যর কম মূল্যটা গ্রহণ করি, যার জন্য 2,000 টাকা বেশি। এই ব্যালেন্সটা আমরা আনতে পারবো না, শুধু আমরা 40,000 টাকায় আনবো। লিখলাম সমাপনী মজুত পণ্য 40,000 টাকা, আর সমাপনী মজুত পণ্য আমাদের এই মাইনাস আকারে থাকে, তার জন্য আমরা ব্র্যাকেটে রাখলাম। এখন আমাদের কাজ হচ্ছে এই 4টা ব্যালেন্স আমরা যোগ করবো এবং সমাপনী মজুত পণ্য টাকাটা বিয়োগ করবো, তাহলে আমাদের কাঙ্ক্ষিত বিক্রিত পণ্যের ব্যয় টাকা পেয়ে যাব। আমাদের কাঙ্ক্ষিত বিক্রিত পণ্যের ব্যয় টাকা হচ্ছে 2,81,500 টাকা। এখন আমরা সলিউশন করবো এটার গদাগে বলা আছে যে মোট মুনাফা 1,26,500 টাকা ধরে বিশদ আয় বিবরণী প্রস্তুত করো। আর আমরা জানি বিশদ আয় বিবরণী সর্বশেষ ফলাফল হচ্ছে নিট মুনাফা, মানে আমাদের নিট মুনাফা বের করতে হবে। যেহেতু তারা আমাদের প্রশ্নে মোট মুনাফা দিয়ে দিয়েছে, আমরা প্রথমে লিখলাম মোট মুনাফা এবং এটা থার্ড কলামে লিখলাম যে 1,26,500 টাকা।
মোট মুনাফা থেকে আমাদের অবশ্যই পরিচালন ব্যয় বাদ দিতে হয়। পরিচালন ব্যয় বাদ দিলে আমরা পাবো পরিচালন মুনাফা। এখন আমরা ধারাবাহিক ক্রমে প্রশ্ন থেকে দেখব আসলে কোনগুলো আমাদের পরিচালন ব্যয়। সিরিয়াল ওয়াইজ আমরা যদি দেখি, প্রশ্নে প্রথমেই দেওয়া আছে বাট্টা প্রদান। বাট্টা প্রদান একটি পরিচালন ব্যয়, আর প্রদান অলওয়েজ আমাদের ডেবিট দিকে থাকে। বাটার ব্যালেন্স কিন্তু প্রশ্ন দুইটা দেওয়া আছে, ডেবিটে রয়েছে, ক্রেডিটে রয়েছে। ক্রেডিটে হচ্ছে আয়, আমার এখন আয় আনবো না, শুধু ব্যয় আনবো, যার জন্য আমরা লিখেছি বাট্টা প্রদান এবং ডেবিটের ব্যালেন্সটা এনেছি 7,000 টাকা। তারপর হচ্ছে বেতন। বেতন বাবদ রেওয়া মিলে বলা আছে যে 54,000 টাকা এবং ব্র্যাকেটে বলা আছে যে 9 মাস। এই দ্বারা প্রমাণ করে যে বেতন আমরা 9 মাসের টাকা প্রদান করেছি, আমাদের আরও বাকি রয়েছে 3 মাসের টাকা। তাহলে আমাদের করণীয় কি? এই 54,000কে আমাদের 9 দ্বারা ভাগ করতে হবে, তাহলে আমরা পেয়ে যাব 1 মাসের টাকা। তাহলে 54,000কে আমরা যদি 9 দ্বারা ভাগ করি আমরা পাবো 6,000 টাকা। 6,000 হচ্ছে আমাদের 1 মাসের বেতন। আর আমাদের এখনও বাকি রয়েছে 3 মাসের, আমাদের এখনও বাকি রয়েছে 3 মাসে। তাহলে আমরা এই 3 দিয়ে আমরা 6,000 সাথে গুণ করব, তাহলে আমরা বকেয়া বাবদ পাবো 8,000 টাকা। এই 18,000 টাকা পাবো। তাহলে 18,000 হচ্ছে আমাদের বকেয়া বেতন। তাহলে এই 54,000-এর সাথে আমাদের 18,000 যোগ করলে আমাদের মোট বেতন বাবদ পাবো 72,000 টাকা। তারপরে আমরা পেয়েছি মণিহারি। মণিহারি যে কথা সাপ্লাইস একই কথা। মণিহারি বাবদ রেওয়া মিলে বলা আছে 4,000 টাকা। আর সমন্বয়ে বলা ছিল যে প্রারম্ভিক মজুদ পণ্যের মধ্যে সাপ্লাইস 500 টাকার অন্তর্ভুক্ত রয়েছে। তাহলে সাপ্লাইস আর মণিহারি যেহেতু সমার্থক অর্থ, আমরা এই 500 টাকা অবশ্যই মণিহারির সাথে যোগ করব। তাহলে আমরা টোটাল ব্যালেন্স পেলাম মণিহারি বাবদ 4,500 টাকা। তারপরে রয়েছে বিজ্ঞাপন। বিজ্ঞাপন একটি পরিচালন ব্যয়। বিজ্ঞাপন বাবদ টাকা দেওয়া হচ্ছে 12,000 টাকা আমাদের রেওয়া মিলে। আর সমন্বয়ে বলা আছে যে সম্ভাব্য ক্রেতাদের মাঝে 6,000 টাকার পণ্য বিতরণ। বিতরণ যে কথা, বিজ্ঞাপন একই কথা, যার জন্য আমরা এই দুইটা ব্যালেন্স অ্যাড করেছি। তাহলে এই দুইটা ব্যালেন্স অ্যাড করার পরে আমরা বিজ্ঞাপন বাবদ মোট টাকা পেয়েছি 18,000 টাকা। এই ছিল মূলত আমাদের পরিচালন ব্যয় বাবদ অ্যামাউন্টগুলা। সবগুলো যোগ করে আমরা পাচ্ছি 1,01,500 টাকা। এটা হচ্ছে আমাদের পরিচালন ব্যয়ের মোট টাকা। এই উপরের ব্যালেন্সটা মোট মুনাফা থেকে আমাদের এই পরিচালন ব্যয়ের ব্যালেন্সগুলো বাদ দিতে হবে, তাহলে আমরা পেয়ে যাব পরিচালন মুনাফা। পরিচালন মুনাফা হচ্ছে 25,000। এই পরিচালন মুনাফার সাথে আমাদের কাজ হচ্ছে দুইটি, অন্যান্য আয় যোগ করতে হবে এবং অন্যান্য ব্যয় বিয়োগ করতে হবে। প্রশ্নে অন্যান্য আয় বাবদ দেওয়া আছে শুধু একটি ব্যালেন্সই, বাট্টা প্রাপ্তি। ক্রেডিট দিক দিয়ে আমাদের বাটা টাকা নিতে হবে। ক্রেডিট দিকে টাকা হচ্ছে 10,000 টাকা, আমরা লিখলাম 10,000 টাকা। আর কোনো অন্যান্য আয় নেই, যার কারণে আমরা একদম লাস্ট কলামে লিখলাম। প্রশ্নে অন্যান্য ব্যয়ও নেই, যার কারণে আমরা ব্যয় আনতে পারিনি। শুধু এই দুইটা ব্যালেন্স যোগ করবো, আমাদের কাঙ্ক্ষিত নিট মুনাফা আমরা পেয়ে যাব। আমাদের নিট মুনাফা হচ্ছে 35,000 টাকা।